ডোনাল্ড ট্রাম্প, সে প্রত্যেকদিন কতটা মিথ্যা কথা বলে সেটা কিন্তু যন্ত্র আছে তাদের সে দেশে, যন্ত্র দিয়ে সেটা বোঝা যেত যে উনি কয়টা মিথ্যা কথা বলেন। আর আমাদের যদি যন্ত্র থাকতো কোন যন্ত্রের মেমোরিতে সেটা হয়তো ঠাই হতো না। হ্যাঁ, 1000 গিগাবাইট দিলেও এই মিথ্যা কথা তারা রেকর্ড করতে পারতো না, এই স্পেস দিত না। যাই হোক, সৎ ও যোগ্য নেতৃত্বের অভাব আমার চিন্তায় 3 নম্বর কারণ হলো বাংলাদেশে যোগ্য সৎ নেতৃত্ব বিকশিত হচ্ছে না। কারণ অসৎ নেতৃত্ব সৎ নেতৃত্ব বিকাশের প্রধান অন্তরায়। যারা হাজার হাজার কোটি টাকা চুরি দাড়ি করে লুটপাট করে ফকির থেকে বাদশাহ হয়েছে, তারা চায় না যে তাদের স্থান কোনো ভালো লোক দখল করুক। এটাই হলো মূল কারণ। এবং এই জন্য বাংলাদেশের ছাত্র রাজনীতির নামে অপরাজনীতি চালু করে বাংলাদেশকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। এরপরের কারণ আমি মনে করি সর্বগ্রাসী দুর্নীতি। আমি সংক্ষেপে বলে যাচ্ছি, আপনারা বিরক্ত হবেন না আমার উপরে। দেশটা এখন কিছু সংখ্যক মানুষের কাছে লোভনীয় মাংসের টুকরাতে পরিণত হয়েছে। যেভাবে পাচ্ছে, যেভাবে পাচ্ছে সেভাবে খাচ্ছে। মাঝখানে জনগণ হচ্ছে নিঃস্ব, শোষিত ও বঞ্চিত। সকল সরকারি প্রতিষ্ঠানের দুর্নীতি, সাম্য, সামাজিক ন্যায় বিচার ও মানবিক মূল্যবোধ বিকাশে সবচেয়ে বড় বাধা হিসেবে এখন বর্তমানে চলছে। দুর্নীতি সমাজের নিচের স্তর থেকে উপরের স্তর পর্যন্ত বিদ্যমান থাকলেও সুশাসন প্রতিষ্ঠা করা একেবারেই অসম্ভব হয়। দেশে এখন সর্বব্যাপী দুর্নীতি, ব্যাংক খাত নিয়ন্ত্রণহীন ও অরক্ষিত, প্রশাসনের সব স্তর জবাবদিহিতার অভাব, অনিয়ম ও দুর্নীতিতে ভরা। এর ফলে সরকারি ব্যয় সাশ্রয়ের বদলে হচ্ছে ব্যাপক অপচয়। বিপুল ঋণ করে তৈরি করা হচ্ছে বাজেট। এই পরিস্থিতিতে বাজেট একটি ঋণের ফাঁদে পড়তে যাচ্ছে আমাদের। দুর্নীতি এখন একটা প্রাতিষ্ঠানিক রূপ লাভ করেছে। দেশে এখন বিজনেসের নতুন মডেল হয়েছে, আর তা হচ্ছে ঋণ খেলাপি মডেল। বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ডক্টর ওয়াহিউদ্দিন মাহমুদ বলেছেন, ব্যাংক খাতে বিশৃঙ্খলা এমন পর্যায়ে এসে পড়েছে যে অর্থনীতির সবচেয়ে সংবেদনশীল জায়গাটি এখন নিয়ন্ত্রণহীন ও অরক্ষিত অবস্থায়। বিনিয়োগের জন্য আমরা প্রয়োজনীয় সংস্কার কাজ এখনো করতে পারি না। অর্থনীতিতে যে আস্থার পরিবেশ সেটা তো তৈরি হয়নি, বরং প্রশাসনের সর্বস্তরে জবাবদিহিতার অভাব, অনিয়ম ও দুর্নীতির ফলে সরকারি ব্যবসা সাশ্রয়ের বদলে হচ্ছে ব্যাপক অপচয়। এই যে জবাবদিহিতা, আপনার একটি কথা বলে নেই, আপনারা জানেন গত 3 দিন আগে বাইডেনের ছেলেকে 25 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে, কেননা তিনি মিথ্যা তথ্য দিয়ে অস্ত্র নিয়েছিলেন। আরো 2-1টা অপরাধের জন্য তাকে 25 বছরের সাজা দেওয়া হয়েছে। কাকে? স্বয়ং বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ, সেই দেশের প্রেসিডেন্টের ছেলেকে। জবাবদিহিতা কাকে বলে? ঋষি সুনাক, ইউকের প্রাইম মিনিস্টার, মোবাইলে সে গাড়ির পিছনের সিটে বসে বেল পরে নাই, মোবাইলের সেলফি নিচ্ছিল, সেই জন্য তাকে পরের দিনে 300 পাউন্ড জরিমানা করা হয়েছে। এটা হলো জবাবদিহিতা। আপনারা কি চিন্তা করতে পারেন এই সিনারিওটা আমাদের দেশে, যে প্রধানমন্ত্রীর ছেলেকে কোনো শাস্তি দেওয়া হচ্ছে? কিংবা এটা একটু সিনারিওটা চিন্তা করেন। সেই জন্যই আমি বলছি এটা হলো আরেকটা দুর্নীতির অংশ। কৃষি শিল্পকে, যে শিল্প দিয়ে বাংলাদেশ চলছে, সেটাকেও ধ্বংস করে দেওয়া হচ্ছে। আমি আর বিস্তারিত বলতে চাই না। মূল্যবোধহীন শিক্ষা ব্যবস্থা, শিক্ষার অভাবে মানুষকে সচেতন হতে বাধা দেয়। অশিক্ষিত জনগণ সহজে বিভ্রান্ত হয়ে পড়ে এবং নিজেদের অধিকার ও দায়িত্ব সম্পর্কে অজ্ঞ থাকে। এজন্য শিক্ষা ব্যবস্থা ধ্বংসের মাধ্যমে জাতিকে মেরুদণ্ডহীন করার প্রক্রিয়া সম্পন্ন হয়ে গেছে। আপনারা জানেন, বলতে জানেন, রামকৃষ্ণ মিশনে শিক্ষিত হয়ে বাংলাদেশের প্রথমে প্রাইমারি স্কুলের মিনিস্টার, তারপরে হয়েছে এখন জাতীয় মিনিস্টার। প্রত্যেকটি পাঠ্য পুস্তকে পরিকল্পিতভাবে দেশের ইতিহাস, ঐতিহ্য, ধর্ম, সংস্কৃতি সবকিছু বদলে দেওয়া হয়েছে। আমাদেরকে দেখানো হয়েছে আমরা ভিন দেশ থেকে আগমন করেছি। এটা কি হতে পারে? একবার বিবেচনা করে দেখুন। স্বার্থান্বেষী রাজনীতি, রাজনীতিকদের ব্যক্তিগত স্বার্থ, ক্ষমতা লিপ্সা ও দলীয় স্বার্থ, গণতন্ত্র, সাম্য, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার সবচেয়ে বড় অন্তরায়। অধিকার হরণ, সমাজের দুর্বল জনগোষ্ঠীর সমস্ত টাকা মেরে খাচ্ছে কিছু সংখ্যক লোক। এটা আপনারা জানেন। দেশের সম্পদের মালিক, অর্থের মালিক প্রত্যেকটা মানুষ।
ফকির আজকে যে ট্যাক্স দেয় প্রতিদিন 500 টাকা, যদি সে উপার্জন করে, এই 500 টাকার খাদ্যদ্রব্য কিনতে গিয়ে তাকে 500 টাকা থেকে 150 টাকা ট্যাক্স দিতে হয়। একবার চিন্তা করে দেখুন, এই ট্যাক্স বেশি হয়েছে বলে কয়েকদিন আগে নাবিমিরা কোন দেশের পুরো পার্লামেন্ট আগুন লাগিয়ে দিয়েছে জনগণ। আর আমরা কি করছি? আমাদের দেশে একজন মানুষ কত প্রকারের ট্যাক্স দেয় সে যদি জানতো তাহলে পাগল হয়ে যেত। বিলিভ ইন মি, আপনি কথা বলছেন মোবাইলে, 1 মিনিট কথা বলে সেখান থেকে সরকার নিয়ে নিচ্ছে 70 পয়সা। আপনি জানেন না একজন মানুষ ট্যাক্স দিতে 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 ফকির হচ্ছে, আর ওই ফকিরনির বাচ্চারা যারা বড়লোক হয়েছে, সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, তারা চুষে খাচ্ছে সেই টাকা। তারা কিন্তু ট্যাক্স দেয় না, তাদের ট্যাক্স নাই। ব্যাংক থেকে টাকা নিয়ে লুট করে নিয়ে যায় কোনো কাজ, ব্যাংক লুটতরাজ করে নিচ্ছে, তাদের ট্যাক্সের প্রয়োজন হয় না। আপনারা দেখছেন এনআরবির একজন, সে নাদুস নুদুস চেহারার, সেই কি সে কি কিভাবে একজনের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হচ্ছে? হয়নি। অর্থনৈতিক বৈষম্য, অসামাজিক কার্যকলাপ নাই বললাম। আপনারা জানেন, হোটেলগুলোতে যান, রাত্রের বেলা কি হচ্ছে দেখেন। আইনের শাসনের অভাব, মত প্রকাশের স্বাধীনতার অভাব, প্রযুক্তিগত ডিজিটাল বিভাজন, ইহুদি ও সাম্রাজ্যবাদীদের চক্রান্ত, এই সম্বন্ধে একটু বলতেই হয়। এই চক্র জনপ্রিয় শাসককে ক্ষমতাসীন হতে দেয় না বা ক্ষমতায় থাকতেও দেয় না। পৃথিবীর অনেক দেশেই আপনারা জানেন, এই যে ইমরান খান থাকতে পেরেছে, কার পিছনে? এদের পিছনে কারা? আপনাদের জানতে হবে। ইমরান খানের মতো জনপ্রিয় প্রধানমন্ত্রীকে তারা ক্ষমতায় থাকতে দেয়নি। ভারতীয় উপমহাদেশে ইহুদিবাদের অনুসারী ব্রাহ্মণ্যবাদীরা একই পন্থা অনুসরণ করে সংখ্যাগুরুর উপর সংখ্যালঘুর অপশাসন প্রতিষ্ঠা করেছে। ভারত, বাংলাদেশ, ইয়েমেন প্রভৃতি দেশ এর উদাহরণ। তারা নীতি নৈতিকতাহীন, মেরুদণ্ডবিহীন দুর্বৃত্তদের গণতন্ত্রের মোড়কে পৃথিবীর দেশে দেশে ক্ষমতায় প্রতিষ্ঠা করার কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। নেক্সট হলো প্রতিবেশী দেশের সুপরিকল্পিত চক্রান্ত। মাইন্ড ইউ মাই ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, দ্যাট ইজ দ্য মেইন প্রবলেম ইন বাংলাদেশ। আমি একটু পড়ি। ভারত অবশ্যম্ভাবী তার আধিপত্য বিস্তার করছে। ভারতীয় সাগরীয় অঞ্চলে ভারত হবে সব রাজনৈতিক অর্থনৈতিক কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দু। এটা কিন্তু নেহেরু ডক্ট্রিন। সেই নেহেরু ডক্ট্রিন আজকের নয়, সেই 1947 সালের বহু আগে 1757 সালের সেই যুদ্ধটা হয়েছে এই ব্রাহ্মণ্যবাদীদের পরিকল্পনায়। বাংলাদেশকে তারা রাষ্ট্র হিসাবে স্বীকার করে না, মুখে মুখে যতই বলুক না কেন, তাদের সংসদ ভবনে যে মোরাল লেগেছে, বাংলাদেশকে তাদের দেশের অংশ হিসাবে সেখানে দেখানো হয়েছে উপর। এবং তারা 1971 সালে, এই এক ছোট্ট ঘটনাটা বলি, 1971 সালে 16ই ডিসেম্বর বাংলাদেশ সেনাবাহিনীর নেতৃত্বে যুদ্ধ করে দেশ স্বাধীন হয়েছে। মাত্র 3 দিন তারা যুদ্ধ করে পুরো কৃতিত্ব তারা নিয়ে নেয়। এবং ইনস্ট্রুমেন্ট অফ সারেন্ডারে তারা কি করে, জেনারেল ওসমানী যাতে আসতে না পারে, কেননা হি ওয়াজ ফোর্স কমান্ডার, বাংলাদেশ ফোর্স কমান্ডার, উনাকে সাইন করতে হবে, কিন্তু যাতে সাইন করতে না পারে সেই সিলেটে তার হেলিকপ্টারে গুলি করা হয়। এটা কিন্তু পরিকল্পনার অংশ। এবং তারা যাতে অরোরা যাতে সেখানে সাইন করে, এবং অরোরা সাইন করার ফলে পাকিস্তান, পূর্ব পাকিস্তানকে হস্তান্তর করা হয় ইন্ডিয়ার কাছে। এবং সেজন্যই তারা সকল সৈন্যবাহিনী ইস্টাবলিশমেন্ট, এই সেক্রেটারিয়েটে 11 জন সচিব বসে কাজ শুরু করে দেয় 16 ডিসেম্বর থেকে। আমি এখানে অবশ্যই বলতে বাধ্য হচ্ছি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যদি ফিরে না আসতেন তাহলে কিন্তু এই বাংলাদেশ থেকে তারা যেত না। এই কৃতিত্বটা তাকে দিতেই হবে, এই কৃতিত্বটা তাকে দিতেই হবে। আমি এই মঞ্চে বসছি, আমি পড়াশোনা করে বলছি। সুতরাং এখানে হিংসার কিছু নাই। তিনি তার সাহসিকতা নিয়ে রাষ্ট্রনায়কোচিত ব্যবহারের মাধ্যমে ইন্দিরা গান্ধীকে অকপটে বলে ফেলেন, when you are going to take back your army from my country। আর আজকে তারই মেয়ে কি করছে তা আপনারা দেখছেন। এরপরের কারণ হলো সঠিক ইতিহাস বিকৃত করা। এটা আমি বলতে চাই না, আপনারা ভালো জানেন। জনসচেতনতার অভাব, আমরা জানি না। এই যে বললাম না, আমরা ট্যাক্স কত টাকা দিচ্ছি আমরা জানি না, ট্যাক্স দিয়ে যাচ্ছি কি পরিমাণ আপনারা হিসাব করেন। এখন থেকে নর্মাল ট্যাক্স দেন কত, খাদ্যদ্রব্য কিনতে দেন কত, নিত্য প্রয়োজনের জিনিস কিনতে কত দেন, সব হিসাব করে দেখেন। যাদেরকে লালন পালন করছেন আপনাদের ট্যাক্স দিয়ে,
সাংস্কৃতিক আগ্রাসন, এটা কি আর বলার প্রয়োজন আছে? শেষ, দেশ শেষ। ডি ইসলামাইজেশন, ডি ইসলামাইজেশন অর্থাৎ ইসলামকে, ইসলামের মূল ভিত্তিটাকে নড়বড়ে করে দিয়েছে বাংলাদেশে। স্বাধীনতার পর পর মনে হলো, আমরা তখন ছোট, মনে হলো দেশটা যেমন ইসলামের বিরুদ্ধে যুদ্ধ করার জন্যই সৃষ্টি হয়েছিল। আলেম ওলামাদের জীবন্ত হত্যা করা হয়েছে, কবর দেওয়া হয়েছে। ইসলামের নাম নেওয়ার মতো কোনো লোক ছিল না। এর পরবর্তীতে এর পিছনে ছিল, আজকে বলতে দ্বিধা নাই, অনেকে হয়তো থাকতে পারেন, বামপন্থী আইডিওলজির লোকেরা, যারা পশ্চিমবঙ্গের কমিউনিস্ট পার্টির মাধ্যমে তারা শিক্ষিত হয়েছে, তারা ধর্ম ইসলামকে তাদের প্রধান শত্রু মনে করে এই দেশকে চিরতর ইসলাম মুক্ত করার জন্য এই আগ্রাসনটা তখন থেকেই চালাচ্ছে, এখনো সেটা চলমান। এখনো পলিটিশিয়ানরা, বাংলাদেশের সরাসরি পলিটিশিয়ানরা, তারা ইসলাম সম্পর্কে তাদের কোনো জ্ঞান নেই। তারা ইসলামটাকে মনে করে সবচেয়ে পশ্চাৎপদ একটা আদর্শ। এটা হলো আরেকটা মূল কারণ। তারা ইসলামের মতো আল্লাহ প্রদত্ত আদর্শকেও তারা মানুষের আদর্শ থেকে দুর্বল মনে করে। এটা যে কত বড় অন্যায় আমরা করে যাচ্ছি আমরা নিজেরা বুঝছি না। নৈতিক অবক্ষয় ও মাদকের প্রভাব, ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার মাধ্যমে জনগণকে বিভক্ত করা, যেটা হয়ে গেছে। আজকে বর্তমান, প্লিজ মোবাইলগুলো সাইলেন্ট দেন আপনারা। আজকে লীগ যদি কারো বংশের মধ্যে না থাকে, সে কোনো চাকরি পাবে না, সে সামাজিক ভাবে কোনো কাজ পাবে না, কোনো অ্যাপয়েন্টমেন্টে বসতে পারবে না, সকল বাধা বিঘ্ন সম্মুখীন হতে হবে লীগের। আপনার লীগ থাকতে হবে। এটা কি হতে পারে একটা দেশে? হতে পারে না।